নেতানিয়াহু পরবর্তী জিম্মি মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ৬ শতাধিক ফিলিস্তিনিকে আটকে রাখার ঘোষণা। এবার পুতিনের ঘাড়ে চাপালেন ট্রাম্প, বললেন খনিজ সম্পদের মালিকানা না দিলে বড়সড় সমস্যার সম্মুখীন হবে কিয়েভ। পেন্টাগন ও রাজস্ব বিভাগের ১১,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ট্রাম্পের। আগামী সপ্তাহে কার্যকর। এফবিআই সদর দফতর থেকে ১৫০০ কর্মচারী স্থানান্তরের নির্দেশ। কুয়েতে একক শ্রমিক ভিসা সত্যায়নের নতুন নিয়ম, সশরীরে উপস্থিত থাকতে হবে মালিককে। নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইয়ানু শিফা। পরবর্তী জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পিছিয়ে দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর এমন ঘোষণাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলছে হামাস। সংগঠনটির মুক্তি দেওয়া ইসরায়েলিরা ফিরেছেন পরিবারের কাছে, কিন্তু ইসরায়েলি কারাগারে আটক ৬০০-র বেশি ফিলিস্তিনি বন্দীর মুক্তি বিলম্বিত হওয়ার উদ্বেগ আর হতাশায় দিন কাটছে তাদের স্বজনদের। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস ইসরায়েলের ৬ জন বন্দীকে মুক্তি দিয়েছে। স্থানীয় সময় শনিবার ইসরায়েলি জিম্মিদের সঙ্গে দেখা হয় স্বজনদের। তবে ইসরায়েলি জিম্মিদের স্বজনরা আনন্দে ভাসলেও প্রিয়জনকে চিরতরে হারিয়ে ফেলার ভয় তাড়া করছে ফিলিস্তিনি পরিবারগুলোকে। কারণ জিম্মি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের এখনও ছাড়েনি তেল আবিব। অপেক্ষারত ফিলিস্তিনি পরিবারগুলো তাদের আপনজনদের ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পরবর্তী বন্দীদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত হবে। এবার ইউক্রেন যুদ্ধ শুরুর দায়ভার পুতিনের ঘাড়ে চাপালেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের দায় জেলেনস্কির কাঁধ থেকে সরালেও খনিজ সম্পদের মালিকানা না দিলে ইউক্রেনের বড়সড় সমস্যার সম্মুখীন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইউক্রেনের সেনাবাহিনীকে দেয়া স্টারলিংকের সেবা বন্ধের হুমকি দিয়েছে ওয়াশিংটন। রয়টার্স জানিয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন পুনর্গঠনে ইউরোপে আটকে থাকা রুশ সম্পদের একটি অংশ ব্যবহারে রাজি হতে পারে ক্রেমলিন। এর আগে ইউক্রেন যুদ্ধের দায় জেলেনস্কির কাঁধে চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার ট্রাম্প সেই বক্তব্য পাল্টে ফেলেছেন। স্থানীয় সময় শুক্রবার তিনি বলেন, প্রকৃতপক্ষে রাশিয়া ইউক্রেনে হামলা করেছে। তবে জেলেনস্কি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধ এড়াতে পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্রুত বদলাচ্ছে। ইউক্রেনকে সামরিক সহায়তার বিনিময়ে $500 বিলিয়ন খনিজ সম্পদের দাবিতে অনড় অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি কিয়েভ এই চুক্তিতে রাজি না হয় তবে দেশটি ব্যাপক সমস্যার সম্মুখীন হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও এতে রাজি হননি। খনিজ সম্পদের এই চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়ছে। খনিজ সম্পদ না দিলে ইউক্রেনের সামরিক বাহিনীকে দেয়া ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবহারও সীমিত করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং শিগগিরই রাশিয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউরোপে আটকে থাকা $300 বিলিয়ন রুশ সম্পদের একটি অংশ ইউক্রেন পুনর্গঠনে ব্যবহারের প্রস্তাব দিয়েছে ক্রেমলিন। তবে শুধুমাত্র রুশ দখলকৃত অঞ্চলগুলোতে এই অর্থ ব্যয়ের শর্ত দিয়েছে মস্কো। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে হঠাৎ করা অবস্থান নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী। তারা চাইছেন যুক্তরাষ্ট্র যেন তড়িঘড়ি করে কোনো আপোষমূলক চুক্তিতে না যায় এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপের ভূমিকা বজায় থাকে। মালিহা সৌরবর্দী, সময় সংবাদ। ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ। স্থানীয় সময় শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে, এ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ইরান ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া ইরানের বেশ কয়েকজন রাষ্ট্রীয় কর্মকর্তার সঙ্গেও রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। আগামী মঙ্গলবার ল্যাভরভ তেহরানের সফর শেষে যেতে পারেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পেন্টাগন ও রাজস্ব বিভাগ 11,000 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। পেন্টাগন জানিয়েছে আগামী সপ্তাহ থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। তবে রাজস্ব বিভাগ গেল বৃহস্পতিবার থেকে কর্মী ছাঁটাই শুরু করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর নতুন পরিচালক ক্যাশ প্যাটেল জানান সংস্থাটির 1,500 কর্মীকে ওয়াশিংটনের সদর দফতর থেকে দেশের অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া হবে। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই কর্মী ছাঁটাইয়ের মিশনে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা চাকরি হারাচ্ছেন শত শত কর্মী। এবার ট্রাম্প প্রশাসনের নজর যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ও প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের ওপর। ট্রাম্প এই বিভাগ দুটি থেকে 11,000 কর্মী ছাঁটাই করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এক ঘোষণায় পেন্টাগন জানায় 5,400 কর্মী ছাঁটাই করবে তারা। ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী বাহিনী ছাঁটাই উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় পেন্টাগন। আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কর্মী ছাঁটাই কার্যক্রম এখানেই শেষ নয় বলেও খবর পাওয়া গেছে। জানা গেছে প্রতিরক্ষা বিভাগ থেকে অন্তত 50,000 কর্মী সরিয়ে ফেলা হবে। আপাতত পেন্টাগনে স্থগিত থাকবে নিয়োগ প্রক্রিয়াও। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ থেকে 6,000 কর্মী ছাঁটাইয়ের কার্যক্রম শুরু হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার থেকেই। জানা গেছে চাকরি হারাতে যাওয়া এসব কর্মীদের বেশিরভাগই শিক্ষানবিশ, যাদের চাকরির বয়স 1 বছরের কম। আসছে এপ্রিলের 15 তারিখ আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। তার আগেই বড় ধরনের এই ছাঁটাই সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর নতুন পরিচালক ক্যাশ প্যাটেল জানান সংস্থাটির ওয়াশিংটনের সদর দফতর থেকে 1,500 কর্মী সরিয়ে নিতে চান তিনি। এর মধ্যে 1,000 কর্মীকে দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ের কার্যালয়ে নেওয়া হবে। বাকি 500 কর্মীকে আলাবামার হান্টসভিলে এফবিআই এর একটি কার্যালয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। কাকুলি আখতার, সময় সংবাদ। এবার যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান সিকিউ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের শাসনামলে নিয়োগ পাওয়া এই শীর্ষ কর্মকর্তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন। একই দিনে সেনাবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্র্যাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস ক্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। শপথ নেয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদলের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সে কথার বাস্তবায়ন করলেন তিনি। শুক্রবার বাইডেনের শাসনামলে নিয়োগ পাওয়া সশস্ত্র বাহিনীর প্রধান সিকিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন ট্রাম্প। তিনি আফ্রিকান বংশোদ্ভূত দ্বিতীয় মার্কিন নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন। এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে জেনারেল ব্রাউনের 40 বছরের কর্মজীবনের জন্য ধন্যবাদ জানান ট্রাম্প। পোস্টে সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্তেরও ইঙ্গিত দেন তিনি। এদিকে ব্রাউনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন। 6 বছর আগে ইরাকে থাকাকালে ট্রাম্পের আস্থা অর্জন করেন তিনি। একই দিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্র্যাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস ক্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। লিসা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম জয়েন্ট চিফ অফ স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন, যদিও সে সময় লিসা নৌপ্রধান হওয়া নিয়ে অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে ট্রাম্প প্রশাসন সামরিক বাহিনীকে পুনর্গঠন করে যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথ। তবে বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্টের এমন পদক্ষেপ প্রশাসন রাজনীতিকীকরণের অংশ। মৌসুমী সাথী, সময় সংবাদ। কানাডাকে 51তম রাজ্য বানানোর ইঙ্গিত দিয়ে ফের বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মজার ছলে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলেও নিজেদের জাতীয় সঙ্গীত রাখতে পারবে কানাডা। এদিকে 4 নেশন ফেস অফ হকি টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শিরোপা জেতার পর ট্রুডো জানান তার দেশ বা দেশের খেলা কোনোটাই ওয়াশিংটনের কর্তৃত্বে যাবে না। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর থেকে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুরুতে ট্রাম্পের এই বক্তব্যকে অনেকে রসিকতা হিসেবে হালকাভাবে নিলেও যত দিন গড়াচ্ছে এই বক্তব্যকে ঘিরে জটিলতা তত বাড়ছে। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য বানানোর প্রসঙ্গে আবারও মন্তব্য করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরদের এক সভায় তিনি বলেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের অংশ হয় তবে দেশটি তার জাতীয় সঙ্গীত ও কানাডা রাখতে পারবে। ট্রাম্পের দাবি, কানাডা অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল এবং দেশটির জন্য মার্কিন সামরিক সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেন, অটোয়ার টিকে থাকার জন্য ওয়াশিংটনের সাহায্য প্রয়োজন, আর এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যাওয়া কানাডার জন্য সুফল বয়ে আনবে বলে মন্তব্য করেন ট্রাম্প। কানাডার সঙ্গে চলমান শুল্ক নিয়েও কটাক্ষ করেন তিনি। ট্রাম্পের সঙ্গে সুর মেলালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ট্রুডো নিজেই স্বীকার করেছেন যে নতুন শুল্ক আরোপ হলে কানাডার অস্তিত্ব সংকটে পড়বে। এই কারণে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেন রুবিও। যাওয়ার কারণে $200 কোটি রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার আরও অবনতি, বেড়েছে শ্বাসযন্ত্রের সংক্রমণ, কমে গেছে রক্তের প্লাটিলেট। কুয়েতে গৃহকর্মী বা একক শ্রমিক ভিসা সত্যায়নের ক্ষেত্রে মালিককে সশরীরে উপস্থিত থাকার নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। দেশটির বাংলাদেশি কর্মীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম কুয়েত। উন্নতির ধারা বজায় রাখতে দেশটির পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে বিভিন্ন অফিস, আদালত, শপিং মল, রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বাগান সহ নানা কাজে বিভিন্ন দেশ থেকে দক্ষ অদক্ষ শ্রমিক নেওয়া হয়। পার্শ্ববর্তী দেশগুলো থেকে কুয়েতের ভিসা নিতে কোনো সমস্যা না হলেও বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। প্রয়োজন হয় কুয়েতের উচ্চ পর্যায়ের বিশেষ অনুমতি বা লামানা। এই লামানার অজুহাত দেখিয়ে একটি চক্র ভিসার দাম করে রেখেছে আকাশচুম্বী। অন্যদিকে কিছু অসাধু দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে প্রবাসীরা 20 নম্বর খাদেম গৃহকর্মী ভিসা, 18 নম্বর সুন ভিসা কিংবা ছোট কোম্পানির ভিসা নিয়ে কুয়েতে এসেও পড়েছেন বিপদে। যথাযথ সম্পর্কে জ্ঞান না থাকায় অনেকেই নিজের অজান্তেই অবৈধ হয়ে যাচ্ছেন। এতে কুয়েতে একদিকে যেমন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা। এ অবস্থায় কুয়েতের বাংলাদেশি দূতাবাস সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে একক ভিসা সত্যায়নের আবেদন শুধু কুয়েতি মালিক বা কফিল দ্বারা দূতাবাসে গ্রহণ করা হবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। কফিল তথা স্পন্সর খুঁজে পাওয়ার জিনিসটা সহজ হবে এবং একটা দায়বদ্ধতার একটা জায়গায় সহজভাবে বের করা যাবে। ভিসার কোনো জাল থাকবে না, কোনোই থাকবে না। কোনো সময় কোনো সমস্যা হইলে আমরা কুয়েতে ধরতে পারবো। সংশ্লিষ্টদের মতে, কুয়েতে সর্বক্ষেত্রে বাংলাদেশের কর্মী নিয়োগে দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হলে একদিকে যেমন ভিসা জালিয়াতি অনেকাংশে কমবে, তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবেন প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক। 88 বছর বয়সী পোপ শ্বাসযন্ত্রের সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, পোপ সজাগ রয়েছেন এবং পুরো দিনটি চেয়ারে বসে কাটাচ্ছেন, তবে গতকালের তুলনায় তার অবস্থা আরও খারাপ। চিকিৎসকরা জানান, পরীক্ষায় দেখা গেছে পোপের প্লাটিলেটের সংখ্যা কম, যা রক্ত স্বল্পতার সঙ্গে সম্পর্কিত। আন্তর্জাতিক সময়। তীব্র তুষারপাতে বিপর্যস্ত জাপানের উত্তরাঞ্চলের জনজীবন। মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ট্রাফিক নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। বরফের চাদরে ঢেকে গেছে জাপানের উত্তরাঞ্চলের রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে যান চলাচল। জনসাধারণের পাশাপাশি কর্তৃপক্ষ পুরোদমে চেষ্টা করছে রাস্তার বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে, কিন্তু বরফ সরানোর চেষ্টা যেন বৃথা, কেননা একটু পরপরই আবার ঢেকে যাচ্ছে তুষারে। নিরাপত্তার স্বার্থে বিশেষ ট্রাফিক নিয়ম জারি করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরু থেকেই জাপানের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় চলছে তীব্র তুষারপাত। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পর্বতাবৃত নিগাতা অঞ্চলের সুনান শহরে 367 সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। সেখানকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে তুষার ধসের জরুরি সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ভয়াবহ তুষারপাতের কবলে পড়েছে উত্তরাঞ্চলের আরেক শহর ইশিকাওয়া ও কিউশু অঞ্চল। এরই মধ্যে অনেক গাড়ি চালক হঠাৎ পরিবর্তিত আবহাওয়ার কারণে সমস্যায় পড়েছেন। অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন বরফ সরানোর জন্য। গাড়ি চালকদের শীতকালীন টায়ার ব্যবহারে গুরুত্বারোপ করেছে কর্তৃপক্ষ। এতে দুর্ঘটনা কমানো সম্ভব বলে জানানো হয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় মারিনিও রাজ্যের বরিটুকুপু শহরের বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব গর্ত কয়েকশো বাড়ি গ্রাস করতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। ভয়াবহ সংকটের মুখে পড়েছে ব্রাজিলের আমাজন বনাঞ্চলের বরিকটিপু শহর। মাটি ক্ষয়ে বিশাল গর্ত তৈরি হওয়ায় বসতঘর হারানোর শঙ্কায় পড়েছেন সহস্রাধিক মানুষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে স্থানীয় সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে। ভূপ্রকৃতি বিশেষজ্ঞের মতে বালুকাময় অঞ্চলে এমন বিপর্যয়ের মূল কারণ অতিবৃষ্টি, বন উজাড় আর দুর্বল অবকাঠামো নির্মাণ। সম্প্রতি ভারী বর্ষণের কারণে পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পাশাপাশি বন উজাড় করে অপরিকল্পিত নির্মাণ কাজও ভূমিধসের জন্য দায়ী। গত 30 বছর ধরে এই সমস্যা থাকলেও এবারের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ব্রাজিলের এই শহরটিতে 55,000 মানুষের বসবাস। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে 1,200 বাসিন্দা তাদের বসতঘর হারানোর শঙ্কায় আছেন। গর্তের আকার বড় হতে হতে ক্রমেই আবাসিক এলাকার দিকে এগুচ্ছে। বিপদ আমাদের সামনে, কখন যে ঘরবাড়ি মাটির নিচে চলে যায় সে বিষয়ে আমরা কিছুই বলতে পারছি না। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট কারণে বড় বিপর্যয়ের উদাহরণ এই শহরটি। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা ও পরিবেশ বান্ধব উন্নয়ন নীতির অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে শহরটি আরো বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। চীনে বাদুড় থেকে করোনার মতো নতুন ভাইরাসের সন্ধান পেয়েছে দেশটির বিজ্ঞানীরা। এই ভাইরাস প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমণের ঝুঁকি তৈরি করতে পারে বলে জানিয়েছেন তারা। কোভিড-19-এর মতো মানব কোষে প্রবেশের ক্ষমতা রাখে ভাইরাসটি। এ নিয়ে উদ্বেগ বাড়ছে গবেষকদের মধ্যে। চীনের গুয়াংজু ল্যাবরেটরির গবেষণায় এক নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। HKU5CoV2 নামের এই ভাইরাসের সঙ্গে করোনা ভাইরাসের মিল রয়েছে বলে জানা গেছে। 2 বছর আগে শেষ হওয়া করোনার পর বিশ্ব আরেকটি মহামারীর কবলে পড়তে পারে বলে শঙ্কা গবেষকদের। জাপানি পিপিস্ট্রেল বাদুড়ের মধ্যে পাওয়া গেছে এই ভাইরাস। গবেষকরা জানান পরীক্ষাগারে এটি মানব কোষ ও কৃত্রিমভাবে তৈরি ফুসফুস ও অন্ত্রের টিস্যুতে সংক্রমণ ঘটাতে সক্ষম হয়েছে। করোনা ও সার্স ভাইরাসের মতো একই রিসেপ্টর ব্যবহার করে এটি মানবদেহে প্রবেশ করতে পারে। এটি মূলত HKU5 ভাইরাসের একটি নতুন শাখা। এই ভাইরাস শুধু মানুষ নয়, বাদুড় সহ অন্যান্য প্রাণীর মধ্যেও সংক্রমণের ঝুঁকি তৈরি করতে পারে। তবে গবেষকরা বলছেন ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা করোনা ভাইরাসের তুলনায় অনেক কম। বিজ্ঞানীরা এই ভাইরাসের শক্তি সম্পর্কে এখনও নিশ্চিত নন, তবে তারা পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখছেন। গুয়াংজু ল্যাবরেটরির প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে ভাইরাসটির উৎস ও বিবর্তন নিয়ে আরও গবেষণা প্রয়োজন। নতুন কোনো মহামারী এড়াতে বিশ্বজুড়ে সতর্কতা জোরদার করার আহ্বান জানিয়েছেন গবেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে প্রথম প্রহরে অঙ্গরাজ্যটির অদূরে বারব্যাংক সায়েন্টোলজি মিলনায়তনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি প্রবাসী আয়োজিত মহান 21-এর আয়োজনে ছিল নানা কর্মসূচি। এতে 52 আন্দোলনের বীর শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধার পাশাপাশি সারা বিশ্বে বাংলা ভাষার প্রসারের ওপর জোর দেন অনুষ্ঠানে আগতরা। পরে স্থানীয় উত্তরণ শিল্পী গোষ্ঠীর পরিবেশনে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কানাডায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। তুষারপাত উপেক্ষা করে বা ভাষা শহীদদের সম্মান জানাতে প্রবাসী বাংলাদেশিরা শহীদ মিনারে সমবেত হন। অনুষ্ঠান শুরু হয় 21 গান, কবিতা আবৃত্তি আর ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে। রাত 12টা 1 মিনিটে বিভিন্ন সংগঠনের সদস্যরা প্রভাত ফেরিতে অংশ নেন। পরে এক অনুষ্ঠান সভা হয়। এতে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। একই দিনে কানাডার রাজধানী অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতারা অংশ নেন। পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কুয়েতে বিভিন্ন দেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে হেরিটেজ ফেস্টিভ্যালের প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী উৎসবে বাংলাদেশ সহ বিশ্বের 43টি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বাহারি রঙের নানা নিত্যপণ্যের সমাহার তুলে ধরছে বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। কুয়েত সিটির নিকটবর্তী আরব সাগরের তীরে হেরিটেজ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার অসাধারণ এই প্রদর্শনীতে নিজ নিজ দেশের পক্ষ থেকে অংশ নেয় কুয়েতে অবস্থিত বাংলাদেশ সহ বিশ্বের 43টি দূতাবাস। এখানে আমাদের আগে যে কুয়েত ছিল, সে কুয়েতে যে মানচিত্রটা ধরে রাখছে এরা এখানে, ঠিক আছে। আগে যে জিনিসপত্র ছিল, আগের যে পুরানো জিনিসপত্র ছিল, এরা এগুলি না ফালায় এখন এগুলি সাজায় রাখছে। এগুলি লোকজীবনের শৈল্পিক বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশি স্টলে ছিল জামদানি শাড়ি, নকশিকাঁথা, তাঁত শিল্প, নকশি পাখা সহ বিভিন্ন কারুশিল্প। প্রবাসীরা বলেন, আগামীতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যকে আরো ব্যাপক আকারে তুলে ধরার উদ্যোগ নিতে হবে। আমি যা দেখলাম যে অন্যান্য দেশের যেসব পসরা সাজানো হয়েছে, সেগুলির চেয়ে আমাদের দেশের প্রোডাক্টগুলির মান এবং ভ্যারাইটি তার কোনো অংশেই কম নয়। বাংলাদেশের জিনিসগুলো এখানে উঠাতে অনেক সুন্দর হয়েছে। আমাদের দেশীয় সংস্কৃতিগুলো এখানে সবাই দেখবেন, শুনবেন। বেশি বেশি আনা হয়তো, তাইলে মনে হয় আমাদের দেশের জিনিসগুলো মানুষ চিনত। আয়োজকরা বলছেন, বিশেষ এই প্রদর্শনের মাধ্যমে কুয়েতে এক দেশের সঙ্গে আরেক দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাস এবং দেশের উন্নয়নের চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরা খুবই সহজ বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের আগে নিজেদের দেশকে নিয়ে সমালোচনা করলেন দুই সাবেক ক্রিকেটার হাসান রাজা এবং ইয়াসির হামিদ। স্কোয়াড নির্বাচন থেকে শুরু করে ক্রিকেটারদের মানসিকতা সব জায়গাতে ম্যানেজমেন্ট গুডমেট পাকিয়েছে বলে মত তাদের। তাই আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ কোনোভাবে পাকিস্তানকে এগিয়ে রাখতে চান না সাবেক এই দুই ক্রিকেটার, বরং চিরপ্রতিদ্বন্দ্বী হওয়ার পরও তাদের গুডবুকে রোহিত শর্মার দল। পাকিস্তান থেকে নিয়ন মুহাইমিনের রিপোর্ট। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ, কারো কাছে সুপার ক্লাসিকো তো কারো কারো কাছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ম্যাচ। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি এবং এসিসি ইভেন্ট ছাড়া মুখোমুখি হওয়া হয় না এই দুই মেগা জায়ান্টের। স্বাভাবিকভাবেই এই ম্যাচের উত্তেজনাতাই ছাড়িয়ে যায় যে কোনো খেলাকে। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভেন্যু জটিলতার কারণে এই সম্পর্ক মোড় নিয়েছে আরো জটিলতায়। কিন্তু মাঠে সেসবের কোনো প্রভাব দেখছেন না পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার। তাদের মতে মাঠের বাইরের আলোচনা নয়, এই ম্যাচের তাৎপর্য সাধারণভাবেই অনেক বেশি দুই দেশের কাছে। এই ম্যাচ আমাদের ডু অর ডাই, জিততেই হবে, এখানে কোনো ভিন্ন ভাবনা ভাবার উপায় নেই। এই ম্যাচে হেরে গেলে আমাদের টুর্নামেন্ট শেষ। ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপ এখন আগের চেয়েও বেশি, তবে মাঠে ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যারা নার্ভ ধরে রাখতে পারবে তারাই জিতবে। অতীত পরিসংখ্যান বা ইতিহাসে কিছুই আসে যাবে না। তবে এই ম্যাচের আগে পাকিস্তানকে নিয়ে খুব বেশি আশাবাদী নন ইয়াসির হামিদ। স্কোয়াড নির্বাচনে দুর্বলতা এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ইনজুরি যার বড় কারণ। পাশাপাশি টপ অর্ডার থেকে রান না আসাটাকেও সমস্যা হিসেবেই দেখছেন তিনি। আমাদের সাইম আইয়ুব ফখর ইনজুরিতে টপ অর্ডার থেকে এজন্য রান আসছে না। যারা এখন খেলছে তারা মোমেন্টাম এনে দিতে পারছে না। স্পিন ডিপার্টমেন্টে আমরা নোমান সাজিদকে নেইনি, এবারের আবরার উইকেট এনে দিতে পারছে না। পেসারদের
দলের ফর্মও সুবিধার না, এভাবে বড় ম্যাচ জেতা যায় না। I will go with South Africa. ইয়াসিরের সঙ্গে আবার পুরোপুরি একমত হাসান রাজাও। পাকিস্তানের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের মতে ভুলটা হয়ে গেছে শুরুতেই, প্রস্তুতিটাই ঠিকঠাক হয়নি পাকিস্তানের। আর উল্টো পাশে দারুণ ছন্দে ভারত, তাই এই ম্যাচে কোনো আশা দেখছেন না তিনি। ভারত যেভাবে খেলছে সে তুলনায় আমাদের দলের অবস্থা বেশ নাজুক। করাচিতে যেভাবে আমরা খেলেছি সেভাবে খেললে জেতা যাবে না, ভারতকে চমকে দিতে হবে, আর সেই ক্ষমতা এই টিমের আছে বলে মনে হচ্ছে না। মুখোমুখি দেখা হওয়া আইসিসি ইভেন্টে এখন পর্যন্ত মোট 4 বার ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান, যার শেষটি দুবাইয়ে, যা বড় অনুপ্রেরণা পাকিস্তানের জন্য। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।